ঠিক সন্ধ্যে ৬টা জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, ভাঙড়ের দিকে নজর রাখতে হবে। এখনো পর্যন্ত বিধানসভা ভোট ঘোষণা হয়নি, তার আগেই সরগরম ভাঙড়। যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আইএসএফ ও তৃণমূল কংগ্রেস দুই দলের সংঘর্ষ, আর সেই সংঘর্ষে উত্তপ্ত হলো ভাঙড়ের চিনিপুকুর। দুপক্ষের মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের চিনিপুকুর রবিবার সকালে এখানে ছিল রাস্তার উদ্বোধন, আর সেই রাস্তার উদ্বোধন উপলক্ষে তৃণমূলের অনুষ্ঠান ছিল। আর তার আগেই এই পরিস্থিতি, যে ধুন্ধুমার পরিস্থিতির ছবি আপনারা দেখছেন। অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালায় আইএসএফ এর লোকজন। আগ্নেয়াস্ত্র বাঁট দিয়ে মারধরের অভিযোগ। আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী নওশাদের মদতে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। আমার পাশেই দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে, তার চোখটাও ফুলে আছে দেখছেন। ওরাও একটা অভিযোগ করছে যে ওদের রক্তদান শিবিরে যাচ্ছিল, সেই সময় তৃণমূল কর্মীরা এত রক্তদান শিবির হয়েছে, কেউ বাধা দিতে পারেনি, আর আজকের বাধা দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। এই নাটক আর বেশি দিন চলবে না। আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে, লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন নওশাদের দলও। তাদের রক্তদান শিবিরে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ এর। আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে, তারা এখন হসপিটালে নিয়ে গেছে। কিন্তু ওরা তো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে হামলা চালায় আইএসএফ। দেখুন, একটা কথা বলি, আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন? এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা, এটা সম্পূর্ণভাবে আমাদের নামে অভিযোগ দিচ্ছে। তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে। এটাকে আমরা মেনে নেবো না, এটা আমরা শেষ দেখি ছাড়বো। ভোটের আগে গরম ভাঙড়, যে ছবি আপনারা দেখলেন, গরম পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাও। কেন এই কথা বলছি? কারণ গতকাল সন্ধে, অর্থাৎ শনিবার সন্ধে, শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে বিজেপি তৃণমূলের স্লোগান, পাল্টা স্লোগান, হাতাহাতি। বিরোধী দলনেতার গাড়িতে হামলার অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গভীর রাত পর্যন্ত চন্দ্রকোনা রোড বিট হাউস ফাঁড়িতে শুভেন্দু। বিজেপি তৃণমূল দুপক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। শনিবার তখন সন্ধে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে স্লোগান, পাল্টা স্লোগান। একদিকে বিজেপি, আরেকদিকে তৃণমূল। এরপরেই দুপক্ষের হাতাহাতি। এভাবেই হাওয়া গরম হয়ে ওঠে। চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20 চালক দুমাদুম করে গাড়ির কাছে বোনাটে শনিবার পুরুলিয়ায় সভা ছিল শুভেন্দুর। সভা শেষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রাস্তা ধরে ফিরছিলেন। রাস্তার একদিকে বিজেপি কর্মী সমর্থকরা, অন্যদিকে তৃণমূল। শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান। থেমে যায় শুভেন্দুর গাড়ি। এই সময় দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। এই সময় গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা রোড বিট হাউস ফাঁড়িতে যান শুভেন্দু। আইসির ঘরে ঢুকে মেঝে বসে পড়েন। তার গাড়িতে হামলা চালানোর অভিযোগে সরব হন। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানান। এখানে বসলাম, যতক্ষণ না অ্যারেস্ট করবেন। হ্যাঁ, যতক্ষণ অ্যারেস্ট করবেন, আগে অ্যারেস্ট করবেন। চৌমাথাটা পেরানোর পরেই
ঝান্ডা নিয়ে 15 থেকে 20টা লোক দুমাদুম করে গাড়ির কাছে বোনাটে কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না, কমপ্লেন দেবো, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে হচ্ছে। না না, ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না, কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো, কি করতে হয় আমি জানি। রাত 1:30টার পর ফাঁড়ি থেকে বেরোন শুভেন্দু অধিকারী। অভিযোগে মামলা করল না, আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব, আর মঙ্গলবার দিন বেলা 2টায় চন্দ্রকোনা রোড চলো, ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার আমার যে জিডির রিসিপ্ট কপি নিয়েছি হাইকোর্টে যাব। সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছিল, জমিদারদের জমিদারি অ্যাটিটিউড দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেছে যারা জয় বাংলা স্লোগান দিয়েছে সিআরপিএফ কে নির্দেশ দিয়েছিল তাদেরকে পেটাতে। সিআরপিএফ তো বহিরাগত, বাংলার মাটি চেনে না, তার জন্য তৃণমূলকে পেটাতে বলেছে, সামনে যাকে পেয়েছে পিটিয়ে দিয়েছে। মাঝখান থেকে বেধড়ক মার খেলো বিজেপির মন্ডলের নেতা, যে নাকি আবার ওখানকার বিজেপির লোকই বলছে সম্ভাব্য প্রার্থী গৌতম কৌড়ি। মার খাওয়ার পরেও বলছে সিআরপিএফ মারেনি, তৃণমূল মেরেছে। আরে ভিডিওতে দেখা যাচ্ছে সিআরপিএফ লাথি মেরে ফেলে দিচ্ছে। এখন দিলীপ ঘোষ আবার ব্যাক করেছেন। স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় লিডার অফ অপোজিশন বোধহয় একটু পিছিয়ে পড়েছেন। গতকালকে রাতে থানায় গিয়ে সস্তার নাটক করেছেন। তৃণমূল বিজেপি দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে চন্দ্রকোনা রোড বিট হাউস ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে। কমপ্লেন্ট হয়েছে, উভয় পক্ষেই কমপ্লেন্ট হয়েছে। আমরা এখনো ইনভেস্টিগেশনে আছি, যেহেতু কালকে রাতে ঘটনা ঘটেছে, সবাই দেখেছেন কি হয়েছে না হয়েছে। ওখানে আমাদের সবাই মিডিয়া বন্ধুরা ছিল, পুলিশও ছিল। আমরা ইনভেস্টিগেশন করে আইন অনুযায়ী যা অ্যাকশন নেওয়া হবে আমরা ওটা করি। নিউজ 18 বাংলা। শীতের রবিবার আর সেই রবিবারে সরগরম রাজনীতি। কেন এই কথা বলছি? কারণ আইপ্যাকে একদিকে ইডির তদন্তে বাধার অভিযোগ, আর একই সঙ্গে চন্দ্রকোনায় কনভয় হামলার অভিযোগে পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ যাদবপুর এইডবি থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শীতের রবিবারে সরগরম রাজনীতি, আইপ্যাকে ইডির তদন্তে বাধার অভিযোগ, একই সঙ্গে চন্দ্রকোনায় কনভয়ে হামলার অভিযোগে পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল যাদবপুর এইডবি থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল। আর সেই মিছিলেই ফের এসআইআর হুঙ্কার। এসআইআর এর পরে 58 লক্ষ চলে গেছে। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, তো ড্রাফট ভোটার লিস্ট শুনানি চলছে। 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়বো না, এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না। তাই গ্রামে গ্রামে ঘুরে যান, ফিরে গিয়ে ওয়ার্ডে, শহরে, গ্রামে, নগরে মেরা বুথ সবাইকে ঐক্যবদ্ধ করুন, বাংলাকে বাঁচাতে হবে। বিজেপি যে পথেই শুরু করুক শেষে পরাজয়ই হবে বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ওরা যে পথেই শুরু করুক, আলটিমেটলি গিয়ে বিধানসভার কাছে গিয়ে পথটা দুভাগে ভাগ হবে। একটা পথ তৃণমূলের পথ, সেটা সরকার পক্ষ অর্থাৎ জয়ী পক্ষে যাবে, আর একটা পথ পরাজিত অর্থাৎ বিরোধী পক্ষে যাবে। বিষয়টা হচ্ছে শেষটা করবেন ওনারা পরাজিত, হতাশ, বিধ্বস্ত মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হিসাবে। তৃণমূলকে চ্যালেঞ্জ বিজেপি। 2 মাস পর তৃণমূল সরকারের পতনের চ্যালেঞ্জ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের। হতাশ হয়ে বিজেপির ক্যালেন্ডার রাজনীতি বলে তোপ দেগেছেন কুণাল ঘোষ। ममता जी, मुझे आपने एक ही बात कहनी है, आपकी पार्टी से नैतिकता की दुहाई देना बंद करिए। आप सारे अनैतिक काम, असंवैधानिक काम, अलोकतांत्रिक काम किए जाएंगे
और एमपी को जाएगा भेजा जाएगा कि जाओ धरना दो और पूरे होम मिनिस्ट्री में गेट क्रैश करो। ये ठीक है क्या? कुल मिला के स्थिति यही है कि ममता जी की राजनीतिक यात्रा अब हार में बदलने वाली है। 2 महीने बाद, 3 महीने बाद घबराहट है, और घबराहट में तो गड़बड़ लोग करते ही हैं। जनता ही उनका 356, 355 सब करने वाली है। बस 2 महीने रुकिए ना। বিজেপি হতাশ হতে হতে ক্যালেন্ডার পলিটিক্সে গেছে। ফ্লপ জ্যোতিষী ওদের কিছু আছে। 20 সালে বলবে 21-এ দেখে নেবো, 21-এ বলবে 23-এর পঞ্চায়েতে দেখবো, 23-এ হারার পর বলবে 24-এর লোকসভায় দেখবো, 24-এ বাংলায় আসন কমে যাওয়ার পর বলবে 26-এ দেখবো। ওদের উচিত ফুটপাতে টিয়া পাখি নিয়ে রাস্তার ধারে বসে যদি 2-4টে পয়সা কামাতে। 14 গোষ্ঠীর ক্ষমতা হলে 356টা করে দেখুক না। কে রবিশঙ্কর প্রসাদ? 356। বাংলায় তোমরা যতই করো হামলা, আবার জিতবে বাংলা। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হবে 250-র বেশি সিট নিয়ে। কেন্দ্রীয় বাহিনীর সওয়াল সুকান্তর। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর দাবি, এখন থেকেই সিআরপিএফ এর দাবি করলেন সুকান্ত মজুমদার। আর এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বাহিনী দিয়ে গাজোয়ারির অভিযোগ তৃণমূলের। যখন আমাদের বিরোধী দলনেতা ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন প্রোগ্রাম করে, তারপরে তার উপরে আক্রমণ হয়। এই ধরনের গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে। বাড়ানোর চেষ্টা করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তাই করতে হবে। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। আমরা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবিলম্বে তাদের বিরুদ্ধে খুনের মামলা জারি করতে হবে। আর কোনো বাহিনী তো বাকি নেই। গতবার প্রায় 900 কোম্পানি সিআরপিএফ এনেছিল। এবার বাহিনী কোথা থেকে আনবে? রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্স। ভোট বাহিনী দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। এখন সেন্ট্রাল ফোর্স দিয়ে গাজোয়ারি করতে গেলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে। বিজেপি ভোট চাইতে এলে তাড়া করার নিদান। চন্দ্রকোনা তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক। তৃণমূল বিধায়ক ঠিক কি নিদান দিয়েছেন প্রথমে শোনাবো আপনাদের। তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, তোমাদের দিল্লির সরকার আমাদেরকে কি দিয়েছে, কোন প্রকল্পটা দিয়েছে, কোনটা সুবিধা আমরা ভোগ করছি। তারা যখন উত্তর দিতে পারবে না, তখন ওই ধাপ্পাবাজের দল, ধান্দাবাজের দল, মুখোশধারী নরেন্দ্র মোদীর দল, মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে, তাদেরকে আপনারা ঝাঁটা, লাঠি, কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। উন্নয়নের সংলাপ যে কর্মসূচি, সেই কর্মসূচিতে মঞ্চ থেকেই মন্তব্য রেখেছেন অরূপ ধারা তৃণমূল বিধায়ক। কিন্তু যখন তারপরে ক্যামেরার সামনে তাকে যখন জিজ্ঞাসা করা হয়, প্রতিনিধি জিজ্ঞাসা করেন, তখনও তিনি তার মন্তব্যে অনড় রইলেন। আর পাল্টা তো পুরসুরার বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য যেটা বলছেন, সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায়? আমাদেরকে রাস্তার টাকা বন্ধ, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ। সেক্ষেত্রে ওদেরকে কি বলবো? ওদের কি রসগোল্লা খাওয়াবো? যা বলেছি ঠিক বলেছি। ওনার আগে ভাবা উচিত যে উনি চন্দ্রকোনা বিধানসভার জন্য কি করেছেন। আসলে চন্দ্রকোনা বিধানসভায় পরের বারে হয়তো উনি আর টিকিট পাবেন না, তাই হাওয়া গরম করবার জন্য উনি এসব কথা বলে বেড়াচ্ছে। এদের মুখে উন্নয়নের কথা সাজে না। সরকারি গাছে নেতার কোপ। ঘাটালে সরকারি গাছে কোপ। পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানতে নারাজ। একের পর এক গাছে কোপ, পরপর সরকারি গাছ সাফ। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য 8, তার মধ্যে অন্যতম বিবেকানন্দ সিংহ রায়ের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ। একটি দুটি নয়, অভিযোগ ঘাটাল 1 নম্বর ব্লকের মনোহরপুরের শ্যামসুন্দর এলাকার প্রায় 15টি সরকারি গাছ কাটা হয়েছে। শুক্রবার রাতে এই গাছগুলি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ভ্যান আটকায় পুলিশ। এখানে গাছ কাটা চলছে, মানে ওদেরকে জিজ্ঞেস করলাম গাছ কে কাটছে, তখন ওরা মানে এখানে আমাদের যে বিজেপি বোর্ড পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সিংহ রায়ের নেতৃত্বে এখানে প্রায় 10 থেকে 15 খানা গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমরা এসে ধরি,
আমার নজরে যখন আসলো তখন আমি এলাকার মানুষজনকে ডেকে নিয়ে আসি যে গাছ কেন এখান থেকে কেটে নিয়ে যাবে, আমার এলাকা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে, এ তো ফরেস্টের গাছ, ফরেস্ট এখানে চিন্তা ভাবনা করবে কোথায় গাছ কাটবে কি করবে, এবং এর একটা সুষ্ঠু মীমাংসা হোক। বিভিন্ন গাছের গোড়া দেখুন এলাকার মানুষরা কেটে নিয়ে চলে গেছে, ঠিক আছে, সেই গাছগুলো কাটা হয়েছে। আর ওই যেটা নিজামুদ্দিন গাছটা কেটেছিল কাঁচা গাছ, সেই গাছটা আমরা হচ্ছে গাড়িতে লোড করেছি। প্রধান সাহেব আমাকে পারমিশন দিয়েছে, সেই মর্মে এখানে আমি গাছ তুলতে এসেছি, আমি গাছ কাটতে আসি। এখানকার পঞ্চায়েত মেম্বার অভিযোগ করেছে যে হচ্ছে বিনা পারমিশনে গাছ কাটা হচ্ছে, সেই জন্যই গাছটা তারা তুলেছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিচয়, বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মার। কটকে বেধড়ক মার গোঘাটের রাজা আলীকে। জয় শ্রীরাম বলতে চাপ দেওয়ার অভিযোগ, হামলা রুখতে বাইরে থেকে তালা বাড়িওয়ালার, তালা ভেঙেই পরিযায়ী শ্রমিককে মার। রুমে মোটামুটি ওরা 10-20 জন হবে এলো, এসে ওদের সারা জয় শ্রীরাম বল, তখন জয় শ্রীরাম বলতে পারিনি, ওরা চাপড়াচাপড়ি করছে, ওদের না বলে তোকে ছাড়বো না। জয় শ্রীরাম বলার পর তোর পকেটে কি আছে দেখি, এখন পকেটে কাজ করেছিল, 50,000 টাকা পেমেন্ট পেয়েছিল, এখন টাকা সারিয়ে নিয়েছিল, বাকি যারা রুমে ছিল তারা সব ছুটে পড়েছিল, কে চুলে মুটি ধরেছে, এখানে চাপড়েছে। বাইরে গেল উড়িষ্যা, যাবার পর 1 মাস পরে ওদেরকে বেঁধেছিল বাজারে, ওদেরকে ঘরের ভিতরে ঘিরে ফেলেছে। তো ওরা 3 জন ছিল, আমাদের তমলুকের 2 জন ছিল আর আমার ওই ছেলেটা ছিল। মারধর করছে যে বাঙালি কোথায় সব মেরেছে, যে বাংলাদেশে না কোথায়, সেই জন্য বলছে আরো মারছে সবকে। আর এরকম মারধর করলে কি করে পাঠাবো, আর ঘরে পয়সা আছে যে নিয়ে ছেলেকে পাঠাবো, আর বাইরে পাঠাবো নি কোনোদিন। গ্রামই বরঞ্চ ভিক দুঃখ করে খাবে সেও ভালো। ওই দিদি চাললাই খাই, 9 মাস গেছিল, কিছু দিলে আমি কি খাবো, না হলে আমার ছেলে তো সবই কেড়ে নিয়েছে। স্বামীরও হার্টের প্রবলেম, নিজেরও শরীর খারাপ, প্রচুর ভয়েতেই রয়েছে। পরিযায়ী শ্রমিককে মার, 50,000 টাকাও কেড়ে নেওয়ার অভিযোগ। বাংলা বলায় আগেও বারবার হুমকির অভিযোগ, কোনো রকমে পালিয়ে গোঘাটে ফেরেন শ্রমিক। এই ধরনের জঘন্য অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে সরব হয়েছেন। এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে, এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে। আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই, আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে, তাদের কাউকে কিছু করলো না, ও একা বাঙালি ওকে টর্চার করেছে, একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন, টিএমসির নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকমভাবে একটা ভিডিও বলবি যে উড়িষ্যায় যাতে বাঙালিদিকে হেনস্থা করছে। এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাই কিছু বচসা হয়েছে। এসআইআর চাপে আত্মঘাতী বিএলও। এসআইআর চাপে আরও এক বিএলওর আত্মহত্যার অভিযোগ। স্কুলে বিএলও শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। মুর্শিদাবাদের রানীতলায় আত্মঘাতী বিএলও। এসআইআর এর চাপেই আত্মহত্যার অভিযোগ পরিবারের। গতকাল স্কুলে যাওয়ার কথা বলে বের হন শিক্ষক, দুপুরের পর থেকে মোবাইল সুইচড অফ। রাত 11টা নাগাদ স্কুলে ঝুলন্ত দেহ উদ্ধার। কমিশনের ভূমিকায় ক্ষোভ মৃতের পরিবারের। প্রচন্ড মাথা ব্যথা, ওই অফিসে করেছিল, অভিযোগ করেছিল, অথচ ওরা বেরাবের নাম দেখতে গেছে, কত দিয়েছিল, ডকুমেন্ট দিয়েছিল যে আমার অসুস্থ আছে আর মাথা ব্যথা আছে, ডকুমেন্ট করেছিল, কিন্তু তারা কোনো কিছু মানেনি, জোর করে দেখিয়েছে। নদিয়ায় সোনার দোকান, মালিক ঋণে ডুবে। এদিকে তার দোকানের যে বীমা রয়েছে সেটা 1 কোটি টাকারও বেশি। এই বীমার টাকা পেতেই দোকান থেকে নগদ ও সোনার উপর গয়না চুরির গল্প। শান্তিপুরের পুলিশ তদন্ত শুরু করার পরেই পর্দাফাঁস। ভাঙা হয়েছে শাটারের তালা, কাটা হয়েছে লোহার কোলাপসিবল গেট। নদিয়ার শান্তিপুরের একটি সোনার দোকানে চুরি, এই মর্মে শনিবার অভিযোগ জমা পড়ে শান্তিপুর থানায়। তদন্ত শুরু হতেই পর্দাফাঁস। পুলিশ জানিয়েছে কোনো চুরিই হয়নি। যে গয়নাগুলি চুরি গিয়েছে বলে অভিযোগ জমা পড়েছে তা উদ্ধার হয়েছে সোনার দোকানের মালিকের বাড়ি থেকে।
তাহলে পুলিশকে তুমি মিথ্যে কথা বলেছো আর স্পেসিফাই করে এটা আমি নিজের মনে করে এমনি বলে ফেলেছি, এটা আমি ভুল করে বলে ফেলেছি। আমি আসলে জানতাম না যে অ্যাকচুয়ালি চুরি হয়েছিল দোকানে, কিন্তু মালগুলো আমি ভেবেছিলাম যে চুরি হয়ে গেছে, কিন্তু আমি জানি না যে বাড়িতে মালগুলো রাখা ছিল আগে থেকে। সোনাগুলো কোথা থেকে উদ্ধার হলো? আমাদের বাড়ি থেকে। তোমার বাড়ি দিয়ে এলো চোর যে সোনাগুলো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার পুরোটাই আমার ভুল। আমি আমার বাবার কাছে না জেনেই ফোন করে মিডিয়ার সামনে তাড়াহুড়ো করে বলি। শান্তিপুর রেলবাজার এলাকায় ক্ষিতীশচন্দ্র পালের সোনার দোকান। শুক্রবার মাঝরাতে এই সোনার দোকানের গেট ভেঙে লুট করা হয় বলে অভিযোগ। শান্তিপুর থানায় জানানো অভিযোগে দাবি করা হয় 400 গ্রাম সোনার গয়না, 1.5 কেজি রূপো এবং নগদ 1 লক্ষ টাকা চুরি গিয়েছে। তদন্তে নামে পুলিশ। তারা জানিয়েছে দোকানে থাকা স্পাই ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়, তাতে দেখা গিয়েছে যে পরিমাণ গয়না চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে তা দোকানে মজুতই ছিল না। এরপরে দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেখানে তিনি আসল ঘটনা স্বীকার করে নেন। পুলিশ জানতে পারে বাজারে কয়েক লক্ষ টাকা ঋণ রয়েছে সোনার দোকানের মালিকের। এদিকে 1 কোটি টাকার বেশি বীমা রয়েছে দোকানটির। এই বীমার টাকা পেতেই চুরির গল্প সাজানো হয়। ব্যবসায়ীর বাড়ি থেকে শনিবারই সমস্ত গয়না উদ্ধার করে পুলিশ। এরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি। যে গয়নাটা ওরা নিজেরাই সরিয়েছে সেটা তার আমরা গিয়ে দেখলাম বাড়িতেই সরিয়ে রেখেছিল। বাড়ি থেকে আমরা সেই সোনাগুলো আমরা এগুলো রিকভার করি। তার 50 লাখ টাকার মতো ঋণ আর একই সঙ্গে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স একটা পলিসি করানো। শনিবার জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয় সোনার দোকানের মালিককে। নদিয়ার শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। রাঙামাটিতে বরফকণা? হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই ছবিটাই দেখাবো আপনাদের। দেখুন, ঠান্ডায় পুরুলিয়ায় বরফ, কনকনে ঠান্ডায় জমে বরফ পুরুলিয়ার বেগুনকোদরে গ্রাউন্ড ফ্রস্ট, আর খড়ের গাদার উপর বরফের কণা দেখছেন। এই সময় শীতের সময় সাধারণত প্রায় লোক কাশ্মীর বাইরে চলে যায় এই বরফ দেখার জন্য। যে বরফ আমরা কিন্তু পুরুলিয়াতে দেখতে পাচ্ছি, এই তুষারপাত। যখনই সকালে মর্নিং ওয়াক থেকে বার হয়ে আমরা প্রতিদিন এই সত্যমেলার দিকে আসি, তো হঠাৎ দেখি চোখে যে এই খড়ের গাদার মধ্যে একটা সাদা আস্তরণ জমে আছে। যেই সামনে এসে হাত দিয়ে তুলি একটু, তো দেখছি বরফ জমে আছে, তুষারপাত। খুব খুব উপভোগ করেছি, আমরা সবাই আনন্দ করেছি। যাক, আমাদের পুরুলিয়াতেও কিন্তু আমরা বরফ দেখতে। পুরুলিয়ার বান্দোয়ান এবং বেগুনকোদর অঞ্চলে শীতকালে এই ঘটনা আগেও ঘটেছে। এটাকে আমরা বলি গ্রাউন্ড ফ্রস্ট বা হোয়াইট স্নো। এই ঘটনাটাকে আমরা বলি নেগেটিভ ল্যাপস রেট। এক্ষেত্রে কোনো নর্মাল বা অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কোনোভাবে রেসপন্সিবল নয়, অর্থাৎ বৈপরীত্য তাপমাত্রার কারণে এটা ঘটে থাকে। এটা পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝেই এই ঘটনা দেখা যায়। তবে পুরুলিয়ার বান্দোয়ান, ঝালদা, বেগুনকোদর অঞ্চলে এই ঘটনা আগেও লক্ষ্য করা গেছে।